আমি সবসময় এই কথাটা আমার পরিবারকে বলি কিংবা আমার কাছের মানুষদেরকে বলি যে আমি যে সময়টা পার করেছি ওই সময়টা যদি এই সময় পেতাম তো আমি হয়তোবা সাকিব খান যে পর্যায়ে আমি হয়তোবা মেয়ে সাকিব খান থাকতাম। যদি আমরা বলে থাকি তাহলে হচ্ছে তোমাকে ওই যে আমি যে অশ্লীল নায়িকাদের কাতারে যদি নাম আমরা লিস্ট করে থাকি তাহলে কিন্তু পলি নামটা সবার আগে চলে আসে। অশ্লীলতা বলে কিছু নাই। আর আমি যদি কোনো ছেলেকে কখনো বিয়ে করি তার অনেক টাকা থাকতে হবে এবং আচ্ছা তাকে দেখতেও সুন্দর হতে হবে, টাকাও থাকতে হবে, অ্যাটলিস্ট আমাকে চালানোর মতো পয়সা তার থাকতে হবে। মানবের সাথে আমার ফার্স্ট মিটিং হয় বনানীতে, বনানী 11-তে। আচ্ছা মানে ফায়ার মুভি দিয়ে। মান্না ভাই জাস্ট আমাকে দেখে বললো এত একটা ছোট বাচ্চা মেয়ে, আচ্ছা অসুবিধা নেই, আমার ড্রেস আপটা চেঞ্জ করতে হবে, হেয়ার স্টাইলটা চেঞ্জ করতে হবে। আমন্ত্রণ সবাইকে। সপ্তাহ ঘুরে আবারও ফিরে এলাম আমাদের নিয়মিত আয়োজন অল টাইম ব্রেড নিবেদিত তারায় তারায়। প্রিয় দর্শক, বাংলা টিভির সাথে নিশ্চয়ই আপনারা রয়েছেন এবং নিশ্চয়ই অপেক্ষায় আছেন যে আমাদের আজকে এই তারায় তারায় অনুষ্ঠানে আপনাদের জন্য কোন তারকাকে সাথে নিয়ে আমি শান্তা জাহান হাজির হয়ে গেছি। আর যাকে নিয়ে আমরা হাজির হয়েছি সে মানুষটি আমাদের মানে আমরা যদি বলি যে 2000 ওই সময়টাতে এত হাইপ ক্রিয়েট করেছিল নিজের কাজ সেটা দিয়ে, এবং একই সাথে একটা সম্ভাবনা নিয়েও কিন্তু চলচ্চিত্র পদার্পণ করেছিল। যদিও পরবর্তীতে ঘটনায় এবং আলোচনায় সমালোচনায় সব কিছু মিলিয়ে ক্যারিয়ারের আমূল একটা পরিবর্তন এসেছে এবং সেই বিষয়গুলো নিয়ে আজ আসলে সেই তারকার সাথে আমি কথা বলতে চাই, জানতে চাই তার জীবনের বর্তমান প্রেক্ষাপট। যে দর্শক আর কথা নয়, পরিচয় করে দিচ্ছি চিত্রনায়িকা পলির সাথে। অনেক অনেক শুভেচ্ছা। তোমাকেও কেমন লাগছে? থ্যাংক ইউ। তোমাকে অলওয়েজই সুন্দর লাগে। আর গ্রিন হচ্ছে এমন একটা কালার, আমরা বলি না যে মানুষ হচ্ছে এভারগ্রিন, তো তারপরে যদি সে আবার পরে গ্রিন তাহলে তো কথাই নেই, তাহলে তারায় তারায় মিলে যায় আর কি। তোমার আমার মানে কন্ট্রাস্ট হয়ে গেছে। আচ্ছা, তো চিত্রনায়িকা পলি, যেমনটা বললাম যে 2000 ঠিক তার পরবর্তীতেই পলের আগমন আমাদের বড় পর্দায় অর্থাৎ চলচ্চিত্রে, এবং আসার পরপর সম্ভাবনার বাতি কিন্তু ছিল অনেক দীর্ঘ, কারণ এসেই মান্নার সাথে নিজের ক্যারিয়ার শুরু। তো এটা বড় একটা মাইল ফলক, বিকজ তখন বাংলাদেশের নাম্বার 1 সুপারস্টারই ছিলেন হচ্ছে আমাদের চিত্রনায়ক মান্না। তো শুরুটা মান্নার সাথে হলো, তার পরবর্তী গল্পই আজ জানবো। কেমন ছিল শুরুটা? শুরুটা কিন্তু এত ইজি ছিল না। 98-99 সাল থেকে আমার ভিতরে একটু একটু করে স্বপ্ন জাগ্রত হচ্ছিল যে আমি চিত্রনায়িকা হব। আচ্ছা, এটা কিন্তু আমার বাবা মা আমাকে প্রেশার দেয়নি কিংবা বাবা মার কোনো ইচ্ছা ছিল না। আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, পড়াশোনায় অত্যন্ত ভালো ছিলাম, বাট আমার ওই যে চিন্তাধারা ছিল আমি সিনেমার নায়িকা হব। সেই সূত্র ধরেই আসলে পথ চলা, সেটা বাস্তবায়ন হয়েছে 2000। আচ্ছা, ক্যামেরার সামনে পড়তে তখন? হ্যাঁ, 2000। আমি তখন ক্লাস 9-এ পড়তাম। মানে হচ্ছে একদম ছোট, মানে আমি একদম মান্না ভাইয়ের সাথে যে মুভিটাতে কাজ করেছি আমার তখন 17 ছিল এজ। মানে একটা যে বয়সের বিশাল ফারাক, সেটা ফায়ার ছবিতে এখনো দর্শক মহল বলে। তো 2000-এ আমার শুরুটা, বাট সেটা বাস্তবায়িত হয়েছে 2001-এ প্রথম চলচ্চিত্র রিলিজ। প্রথম চলচ্চিত্র আমার যাত্রা শুরু 2001-এ। তারপরে তো আমি আসলে জানি না 7-8 বছর কিভাবে আমার পার হয়ে গেছে জীবন থেকে। আমি এতটাই বিজি ছিলাম, আমি মানে আমার কোনো সময় ছিল না বেসিক্যালি পিছনে। আমার মনে হয় পলি সবচেয়ে দ্রুততম সময়ে 100 ওভার মুভি করে ফেলেছিল দ্যাট টাইম। আচ্ছা, সেই গল্পগুলোতে আসবো আস্তে আস্তে। প্রথমে যদি একটু জানতে চাই যে এই যে বললে 2000 থেকে যাত্রা শুরু হলো, 2001-এ তুমি চলচ্চিত্র পদার্পণ করলে, যাত্রাটা অ্যাকচুয়ালি কার হাত ধরে হয়েছিল? নায়ক মান্না পর্যন্ত আসাটা তো ইটস নট ইজি ছিল না, তো সেই জায়গাটা অ্যাকচুয়ালি কিভাবে ফুলফিল হলো? যদি একেবারে গোড়ার দিকে যেতে হয় তাহলে আমি বলবো যাত্রাটা হয়েছে আমার বিছানাতে। আমি যে বেডটাতে ঘুমোতাম ওখানে শুয়ে শুয়ে আমি স্বপ্ন দেখতাম যে আমি একদিন চলচ্চিত্রের নায়িকা হব। আমার পড়ার টেবিলটা পাশেই ছিল। আমি ফিজিক্স পড়ছি, কিন্তু ফিজিক্সের চ্যাপ্টার আমার ব্রেনে ঢুকছে না। আমি দেখছি আমি পর্দায় ডান্স করছি। তো ইন দ্য মিন টাইম আমি খুব গোপনে কিছু আমার নর্মাল ছবি আমি এগুলি প্রিয়জন ফটোসুন্দরীতে পাঠাই।
আচ্ছা, ওই সময়টাতে অ্যাকচুয়ালি বিচিত্রার একটা বিচিত্রার trend মাধ্যম ছিল। দিয়ে একটি মানুষ ইচ্ছা করলে মানে শোবিজ লাইনে আসতে পারতো খুব ইজিলি। তো ওখানে আমি 2-3টা ছবি পাঠাই, তো তারা সেখান থেকে আমাকে সিলেক্ট করে যে হ্যাঁ তোমার স্ক্রিন টেস্ট হবে, তুমি আসতে পারো। আমি কিন্তু তখন খুলনাতে, আমি ঢাকায় না। তো পলি হচ্ছে খুলনার মেয়ে? হ্যাঁ, আমি একদম টোটালি একটা মানে বাই বর্ন, মানে আমি খুলনার। আমি ওর আগে কখনো ঢাকায় আসিনি। ও মানে 2000-এ আমার প্রথম ঢাকায় আসা, তার আগে আমার খুলনাতেই আমার বেড়ে ওঠা। আচ্ছা, তোমার গল্পে আসবো, কিন্তু তার আগে আরেকটা ব্যাপার একটু বলতে চাই যে আমাদের চলচ্চিত্রের মানে সর্বাধিক আমরা নায়িকাদের যদি দেশের বাড়ি দেখি, মানে গ্রামের বাড়ি যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে খুলনা এবং যশোর, রাইট? সো এটা কি অ্যাকচুয়ালি তোমাদের মাটি বা পানির সাথেই মেশা, যে তোমরা ছোট থেকে যখন বড় হও একে তো সুন্দরী হও, দ্বিতীয়ত হচ্ছে তোমাদের মাথায় চলচ্চিত্র বা আমাদের এই ইন্ডাস্ট্রিতে মানে যে কোনো প্ল্যাটফর্মে আসার একটা তাগিদ থাকে? আমি জানি না এই কোশ্চেনের অ্যান্সারটা এভাবে কেউ দিয়েছে কিনা, বাট আমার ওপিনিয়ন যদি জানতে হয়, তো আমরা একেবারে যে খুলনায় যে এলাকাটাতে থাকি তার পাশেই হচ্ছে বেনাপোল, কলকাতা। তো ইন্ডিয়া একদম বর্ডারের ক্লোজ না, মানে মানে তার 1-1.5 ঘন্টা লাগে বেনাপোল যেতে। আর একটু বলে নেই যে আমার মা ছিল, মার যে পূর্বপুরুষ তারা কলকাতার ছিল। আচ্ছা, মানে আমার মা ফুললি বাংলাদেশি না, মানে কলকাতার টাচে ছিল, মানে কলকাতা থেকেই তাদের শি ওয়াজ ফ্রম কলকাতা। মা কলকাতা না, আমার মা নানা কলকাতার ছিল। আচ্ছা, মানে যদি আমরা ওইভাবে করে চিন্তা করি তাহলে হচ্ছে বাই বর্ন শি ওয়াজ ইন মানে ক্যালকেশিয়ান, বাই বর্ন বাংলাদেশে তার বর্ন হয়েছে, বাট তার ব্লাডটা হচ্ছে কলকাতার, মানে পূর্বপুরুষটা কলকাতার ছিল। আর আমার মনে হয় কি যে খুলনা থেকে এত বেশি নায়িকা আবিষ্কার এই কারণে হয়, খুলনা যশোরের মানুষ খুব ইন্ডিয়াটাকে ফলো করে। আচ্ছা, ইন্ডিয়া যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে ওইখানের যে চলচ্চিত্রগুলি, তারপরে ওখানে যে গানগুলি, ওগুলি কিন্তু খুলনা যশোরের মানুষ অনেক শুনে। ওখানকার সংস্কৃতি তোমাদেরকে অনেক বেশি অনেক টানে। আর সংস্কৃতিটা হচ্ছে যে আমাদের যে কলকাতার যে সংস্কৃতি, বাংলা সংস্কৃতি, ওটা অনেকটাই কিন্তু প্রভাব আমাদের বাংলাদেশেও পড়ে। ইনফ্যাক্ট সাকিব ভাই তো অনেক ছবির পরবর্তীতে নায়িকা হচ্ছে কলকাতার। তো ওখানের মেয়েরা না, যে ওই যে ছোটবেলা থেকেই দেখা গেছে যে ওই সিরিয়াল দেখে কলকাতার, ইন্ডিয়ার, তারপরে মুভিগুলি দেখে, আর একটু স্বপ্নবিলাসী হয়ে বেড়ে ওঠে। হ্যাঁ, আরেকটা ব্যাপার আছে যে খুলনার মানুষ ঢাকাতে যত না আসে কলকাতায় কিন্তু আরো যায়, কারণ খুব কাছাকাছি। সো আমার মনে হয় এই কারণে ওখান থেকে নায়িকা জন্মটা কিংবা জন্মগ্রহণটা বেশি হয়েছে। আচ্ছা, যেটা বলছিলে যে তোমাকে প্রিয়জন থেকে কল করা হলো, তো তখন সেটা বাসায় অ্যাকচুয়ালি কিভাবে করে সাবমিট করলে যে আমাকে তো মানে আমার ছবি দেখে পছন্দ করেছে, ঢাকায় যেতে হবে, এই ব্যাপারটা তুমি কার কাছে প্রথম বলেছিলে? এটা খুব একটা কঠিন কাজ ছিল, কারণ বাবা ছিল ইংলিশের টিচার আর খুব রক্ষণশীল পরিবারের ছিল, নামাজ কন্টিনিউ পড়তে হতো ওই ফ্যামিলিতে, এবং ক্লাস 2-তে থাকতে আমাকে কোরআন খতম দিতে হয়েছে। মানে যে মুসলিম পরিবার যেটাকে বলে, ওরকম একটা পরিবারের মেয়ে আমি। এটা খুব ডিফিকাল্ট ছিল আমার জন্য। স্বপ্নটা আমি প্রথমে আমার মাকে শেয়ার করি। আমার মা খুব সুন্দরী ছিল, আমার অনেক বন্ধু ছিল কাছের। আমি মাকে, আমার মনে আছে মাকে গলা জড়িয়ে ধরে আম্মুর সাথে গল্প করতে করতে শেয়ার করেছিলাম যে আমি ওখান থেকে আমি সিলেক্ট হয়েছি আম্মু, আমি ঢাকায় যেতে চাই। তো আমার ঢাকায় খুব কাছের আত্মীয় স্বজন ছিল, ইজি ছিল না, মা ম্যানেজ করেছিল বাবাকে, দেন ঢাকায় আসা, এবং তার পরের সব বিষয়গুলি খুব দ্রুত ঘটে গেছে আমার লাইফে। মানে মনে হচ্ছিল যে আমি আসছি আর জয় করছি, আমি যা টাচ করছি ওইটাই মনে হয় সোনা হয়ে যাচ্ছে, এরকম টাইপের। মানে এত ইজিলি, এত কম সময়, এত বড় বড় হিরোদের সাথে আমি অনেক খুব কম নায়িকাই হয়তো বা কাজ করার সুযোগ, তাদেরকে আরো অনেক সময় দিতে হয়েছে। আচ্ছা, মান্না ভাইয়ের সাথে তোমার প্রথম কবে দেখা হয়? মান্না ভাইয়ের সাথে প্রিয়জনে না আমি ফটো সুন্দরী হলাম, তারপরে আমাকে ওই ছোট করে বলে যাই, তাহলে আমি ওই পর্যন্ত যেতে পারবো।
তো তখন তারা আমাকে আস্ক করেছে কি করতে চাও, মিডিয়াতে কাজ করবে না মুভিতে? আমি বলেছি আমি মুভিতে কাজ করতে চাই। দেন পরিচয় হলো হোসেন ভাইয়ের সাথে, মোহাম্মদ হোসেন, অনেক বড় প্রযোজক আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো তার মাধ্যম দিয়ে মান্না ভাই, মানে সে আমাকে প্রথম প্রপোজ করে মুভিতে মান্না ভাইয়ের সাথে। মান্না ভাইয়ের সাথে আমার ফার্স্ট মিটিং হয় বনানীতে, বনানী 11-তে। আচ্ছা, মানে ফায়ার মুভি দিয়ে? হ্যাঁ, ফায়ার মুভিতে আমি তো কাস্ট হই, কিন্তু তখনও অবধি আমি জানি মান্না ভাই আমার হিরো, তো মান্না ভাই তো নায়িকা দেখে নাই। আচ্ছা, সো আমার আজও খেয়াল আছে বনানী 11-তে আমি, মান্না ভাই এবং হোসেন, আমরা 3 জন মিটিং করেছিলাম। মান্না ভাই জাস্ট আমাকে দেখে বলে এত একটা ছোট বাচ্চা মেয়ে, আচ্ছা অসুবিধা নেই, আমার ড্রেস আপটা চেঞ্জ করতে হবে, হেয়ার স্টাইলটা চেঞ্জ করতে হবে, সবকিছু মিলিয়ে দেন মান্না ভাই বললেন যে ওকে নায়িকা হিসেবে ঠিক আছে। আচ্ছা, এই যে বললে যে খুবই রক্ষণশীল একটা পরিবার ছিল, বাবা একজন টিচার ছিলেন, সেই জায়গা থেকে ফায়ার মুভির কথা যদি আমরা বলি, যে এই মুভিটা কিন্তু একটু সমালোচিত এবং বিতর্কের সৃষ্টি করেছিল, সেই জায়গায় কাজ করাটাতে আসলে তুমি কিভাবে সম্মতি দিয়েছো? নাকি তোমার অজান্তেই অনেক কিছু ঘটেছে? টোটালি আমার, মানে ফায়ার মুভিটাতে আমার সম্মতিতে হয়েছে এবং মার সাপোর্ট ছিল, কিন্তু বাবার সাপোর্ট ছিল না। বাবা টোটালি আমার সাথে অনেক দিন যাবত কথা বলে নাই। মুভি আঙ্কেল দেখেছিলেন? আমি হয়তো বা গান টান দেখে থাকতে পারে, কিংবা আমি জানি না আব্বু দেখেছে কিনা, জিজ্ঞেস করা হয়নি ওভাবে। আচ্ছা, বাট মানে পরিবারের সাথে একটা দূরত্ব তোমার ওই সময় কি তৈরি হয়েছিল? ওই সময় আমার আব্বুর সাথে একটা দূরত্ব হয়ে গেছিল। আমার আব্বু অনেকদিন কথা বলে নাই আমার সাথে। আম্মুর সাথে ছিল, কন্টিনিউ যোগাযোগটা আম্মুর সাথে ছিল, কিন্তু আব্বু কথা বলে নাই। ঠিক যেমনটা তুমি বলছিলে যে এই যে আমাদের বাংলাদেশের বেশিরভাগ মেয়েদের গল্পটা কিন্তু এমন থাকে যে খুব অল্প বয়সে যখন তারা মুভিতে চলে আসে, বাবার সাথে দূরত্বটা একটু বেড়ে যায়, মায়ের সাপোর্ট থাকে, কিন্তু ওভারঅল সবকিছু মিলিয়ে পরিবার, পরিজন এবং সমাজ এই বিষয়টাকে আসলে কিভাবে দেখে, তোমার কি মনে হয়? আসলে বাংলাদেশে তখন 2000-এ অনেক, এখন তাও তো মুভির জগৎ, মিডিয়া, মানুষ অনেক অ্যাকসেপ্ট করে। টিকটক দেখা যায়, অনেক রক্ষণশীল পরিবারের মেয়েরা টিকটকের বদৌলতে সব মানুষের হাতে হাতে পৌঁছে যাচ্ছে। তা আমাদের সময়টা ডিফিকাল্ট ছিল। বাট ওই যে বললাম ইচ্ছা শক্তি এমন একটা জিনিস যেটা দিয়ে জগৎ জয় করা যায়। আচ্ছা, তুমি যে টপিকটা এখন তুলে নিয়ে আসলে, যে আমাদের সোশ্যাল মিডিয়া, স্পেশালি ইন টিকটকের কথা, যে ওই সময়টাতে যে ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি সমালোচনা এবং বিতর্কের তৈরি হতো, সেটা এখন খুব ইজিলি আমরা ফোনে বসেই কিন্তু টিকটকের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি, তাই না? তো যুগের পরিবর্তন বা সময়ের পরিবর্তনে সবকিছু পরিবর্তন হয়ে গেছে। তো এখন তোমার কি মনে হয় যে ওই সময়টাতে আমি পলি হওয়াটা ভালো হয়েছে, নাকি এই সময়ে তুমি পলি হলে বেশি ভালো হতো? আমি সবসময় এই কথাটা আমার পরিবারকে বলি, কিংবা আমার কাছের মানুষদেরকে বলি, যে আমি যে সময়টা পার করেছি, এই সময়টা যদি এখন আমি ওই সময়টা যদি এই সময় পেতাম, তো আমি হয়তো বা সাকিব খান যে পর্যায়ে, আমি হয়তো বা মেয়ে সাকিব খান থাকতাম। আচ্ছা, মানে ওই সময়টা আমি যে পরিমাণ মুভি করেছি, আমার যে সময়টা আমি যে পরিমাণ কাজ করেছি, ওটা তো একটা জায়গায় প্রকাশিত হয়েছে, অনলি সিনেমা হলে সেটা প্রকাশ পেয়েছে, সেটা জনগণের হাতে হাতে পৌঁছায়নি। রাইট। টিভিতে হয়তো বা কালে ভদ্রে একটা দুইটা গান হয়েছে, তখন তো আর যেহেতু লেটেস্ট ছবি, সেগুলি তো আর মুভিতে অন ইয়ার হয়নি, অনেক পরে যে টিভিতে অন ইয়ার হয়েছে। তো আমি যদি এইরকম সোশ্যাল একটা মিডিয়ার প্ল্যাটফর্মে থাকতাম, আমি মনে হয় আরো ফেমাস হতে পারতাম। আচ্ছা, তোমার ওভারঅল মুভির সংখ্যা তো হচ্ছে 113 বা তারও বেশি। না, 113। এর মধ্যে 8-10টা ছবি আমার এখনো রিলিজের বাকি আছে, যেগুলি অর্ধেক কাজ হয়েছে, 70% কাজ হয়েছে, অনেক প্রযোজক মারা গেছে। আচ্ছা, আমরা 113টিই ধরলাম। তো তোমার কি মনে হয় আনলাকি 13-এ যে ক্যারিয়ারটা থমকে গেছে? দেখুন, অনেকে বলে যে থমকে, কিন্তু আমি নিজেকে স্টপ করেছি। আমাকে কেউ স্টপ করেনি, আমাকে কেউ বলে নাই চলে যেতে, আমাকে বরঞ্চ তারা আরো বলেছে যে তুমি এই মুহূর্তে বাচ্চা নিচ্ছ, একটু পরেও তো নিতে পারো, 2-3 বছর তুমি মুভি করো। দেন আমার যারা কাছের যারা ছিল, প্রযোজক, পরিচালক, আমার ইভেন দো আমার ফ্যামিলিও বলেছিল যে আপনার 3 ইয়ার্স পরে নিলে কিছুই হতো না, কিন্তু আমার ওই যে জিদ, আমি খুব পরিবার পছন্দ করতাম, একটা মেয়ের শখ ছিল,
যে একটা মেয়ে হবে, আমাকে মা ডাকবে, ওই মেয়ের মা ডাক শুনতেই আমার আসলে চলচ্চিত্রটাকে বিদায় জানানো। বিয়ে করেছো কত সালে? বিয়ে আমার 2004-এ হচ্ছে। 2004-এ? তাও প্রেম করে। 2001-এ চলচ্চিত্র অভিষেক, 2004-এ বিয়ে করে ফেলে, তার মানে হচ্ছে কিছুই হয়নি আমার 20-21 বছরের কিশোরী। মানে আমার যে বিয়ে হয়েছে কিংবা বাচ্চা হয়েছে তারপরেও কিন্তু আমাকে অনেকে ডেকেছে, মানে আমার বিয়েটা কোনো ইফেক্টই পড়েনি আমার ক্যারিয়ারের জন্য। প্রেমটা কার সাথে হলো? তোমাকে প্রপোজ কে করলো? আমার হাজব্যান্ডই করেছে। তার পরিচয়টাই দাও, আমরা শুনি। হ্যাঁ, সে হচ্ছে বাংলাদেশের একজন বিজনেসম্যান, মিজানুর রহমান। আমাদের হচ্ছে টিজেন যে একটা কর্পোরেশন আছে, এখান থেকে সারা বাংলাদেশে পোল্ট্রি ফিডের ম্যাটেরিয়ালস আমরা সাপ্লাই করি। আর হচ্ছে স্বপ্নের ফ্রান্সিস আছে আমাদের নাজিরা বাজারে। ওকে, তো প্রেমটা কি করে হয়ে গেল? কারণ তখন তুমি নায়িকা, তোমার চারপাশে এত অপরচুনিটিস, এত সুদর্শন নায়করা, বিকজ তুমি একমাত্র যে মান্না, শাকিব খান, আমিন খান, আলেকজান্ডার বো থেকে নিয়ে শুরু করে অমিত হাসান, অলমোস্ট ওই সময়ে যারা অ্যাকচুয়ালি ছিলেন, ইভেন রুবেল ভাই, সবার সাথে ব্যাক টু ব্যাক তুমি মুভি করলে। তো ওই জায়গাটাতে মানে কিভাবে করে প্রেমে সাড়া দিয়ে দিলে? আমার হাজব্যান্ডও কিন্তু হিরোদের মতো সুন্দর। আচ্ছা, আমার মনে হয় যে 6 ফিট 2 ইঞ্চি লম্বা, আর আমি অনেক ফেয়ার পছন্দ করতাম। আমার হাজবেন্ড অনেক ফেয়ার, মানে যেরকম একটা মেয়ে একটা মানে স্বপ্নের মতো একটা পুরুষ সে পছন্দ করে। আমার স্বপ্ন যেরকম ছিল, মাথা ভর্তি ঘন কালো চুল থাকবে, ওর চুল এখনো অনেক ঘন, ফেয়ার, অনেক টল, খুব সুন্দর, মানে একটু লালটুস লালটুস, ঠিক ওই রকমই ছেলেটা ছিল। প্রথম দেখাতেই আমি প্রেমে পড়ে যাই। তারপরে হচ্ছে যে টাকার বিষয়টা, অর্থনৈতিক ডেভেলপমেন্ট যেটাকে বলে, তো আমি অতটুক বয়সে অর্থটাকে খুব চিনতাম। এটা কি মানুষের জীবনে আর্ন করতে এটা একটা রিজন ছিল? হ্যাঁ, আমি তো মধ্যবিত্ত ঘরের সন্তান ছিলাম, অনেক উচ্চ মধ্যবিত্ত না, মধ্যবিত্ত। তো হয়তোবা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা চাওয়া মাত্রই অনেক কিছু পায় নাই। আরো আমরা 5-6টা ভাই বোন ছিলাম, সো অনেক কিছুই দেখা গেছে। কত নাম্বার ছিলে? আমি তৃতীয়। আচ্ছা, তো দেখা গেছে যে অনেক কিছু আমার ডিমান্ড থাকতো, ফুলফিল হতো না। তো ওইখান থেকে আমার মনে হতো যে আমি একদিন অনেক টাকা আর্ন করবো, আর আমি যদি কোনো ছেলেকে কখনো বিয়ে করি তার অনেক টাকা থাকতে হবে, এবং আচ্ছা, তাকে দেখতেও সুন্দর হতে হবে, টাকাও থাকতে হবে, অ্যাটলিস্ট আমাকে চালানোর মতো পয়সা তার থাকতে হবে, মানে স্বপ্নগুলো যেন সে পূরণ করতে পারে। জি, আমার শখ, আমার যা কিছু স্বপ্ন। এই যে চলচ্চিত্রে আসার পরে তোমাকে নিয়ে যে বিতর্কের একটা ব্যাপার ছিল, অ্যাডাল্ট মুভি, অথবা ওই সময়টাতে আমরা যদি বলেই থাকি যে চলচ্চিত্রের একটা কিন্তু বাজে সময় ছিল, এবং ওটার প্রভাব তোমার মুভিতেও আমরা দেখেছি। তোমার অনেক ছোট ছোট ক্লিপ আমরা ওই সময়টাতে দেখেছি। আমার মনে আছে ওই সময়টা আমিও ছোট, তো আমাদের ডিসের লাইনে বেশ কিছু মুভি দেখানো হতো। তো কিছু কিছু মুভিতে দেখতাম যে তোমার হয়তো হঠাৎ করে একটা গান চলে এসেছে, যে গানটা আসলে মুভির সাথে রিলেটেড না, বাট অ্যাজ লাইক আমরা যেটাকে এখন আইটেম সং বলি, ঠিক আছে? তো এই ধরনের কাজগুলো তোমার মানে পারিবারিক জীবনে তো নিশ্চয়ই একটা ডিজাস্টার এনেছে, কিন্তু তোমার প্রেম এবং বিয়ে এইসব জায়গাতে কি কখনো কোনো প্রশ্নবোধক চিহ্ন ক্রিয়েট করেছে? আমি একটু কথা বলতে চাই যে আমার যে গানগুলি, আমি কিন্তু সমস্ত ছবির গানগুলি নিজে নিজে বসে বসে দেখেছি। এমন গান কিন্তু সবাই করেছে, হয়তো বা পলির তখন অনেক, যেমন সাকিব খান কিছু করলেই হিট, নিউজ, আমিও তখন হিট ছিলাম, নিউজ হয়েছে, সবার এ ধরনের গান আছে। আমি অনেক বড় বড় সিনিয়র হিরো হিরোইনদেরও কিন্তু গান পেয়েছি। আচ্ছা, কিন্তু হয় কি যে যেহেতু আমি হিট ছিলাম, সো দোষটা আমার ঘাড়েই পড়ে। আর আমার যে ছবিগুলি, সেখানে দেখা গেছে যে সেকেন্ড থার্ড যে হিরো হিরোইনগুলি ছিল তারা অনেকটা হয়তো বা কমার্শিয়াল করেছে, ওই দোষারোপটা কিন্তু আমার ঘাড়ে, যেহেতু আমি ছবির মেইন কেন্দ্রবিন্দু। আমরা বলে থাকি তাহলে হচ্ছে তোমাকে যে আমি যে অশ্লীল নায়িকাদের কাতারে যদি নাম আমরা লিস্ট করে থাকি, তাহলে কিন্তু পলি নামটা সবার আগে চলে আসে। অশ্লীলতা বলে কিছু নাই, তাহলে তো বলবো যে বাংলাদেশ মানে সারা বিশ্বেই তাহলে অশ্লীলতাই চলছে। এখন তো এই কমার্শিয়াল বলেন, অশ্লীল বলে, এগুলি তো মানুষ
খুব সাদরে গ্রহণ করছে। আমি ঋত্বিক রোশন এই জন্য এবং বলেছি দীপিকা যে পাড়ুকোন, সময়টা কি তোমার আমি অনুকূলে একটু ছিল বলি, না? ঋত্বিক রোশন এবং দীপিকা পাড়ুকোন যে বিচের পারে যে শর্টগুলি দিয়েছে, তাহলে তো ওই পর্যায়ের ড্রেস আপ তো কখনো আমরা করিনি, এবং ও ধরনের শর্টও তো দেইনি। কই তাদের তো কেউ বলছে না অশ্লীল। না, সেটাই বলছিলাম যে এটা কি এটা তোমার হচ্ছে মনে কি হয় যে আমাদের সময় চিন্তাধারাটা আমাদের খুবই নেগেটিভ, খুবই নেগেটিভ। একটা জিনিস বুঝতে হবে, সুরসুর কিন্তু সবাই চায়, দর্শক মহল কিন্তু সুরসুর চায়। কমার্শিয়াল হয়েছে দেখে বছরে 113টা, দেখা গেছে যে 100-র উপর ছবি হয়েছে, প্রত্যেকটা সপ্তাহে 2টা করে ছবি মুক্তি পেয়েছে, 2টা। এখন তো একটা ছবি খুঁজেও পাওয়া যায় না এক মাসে, তখন 2টা করে ছবি মুক্তি পেয়েছে। এখন আমি বলবো যে কমার্শিয়ালের যে লিমিটেশনটা ছিল, হ্যাঁ, কমার্শিয়াল যে লিমিটেশনটা ছিল সেটা হয়তো বা যে আরো যে নায়ক নায়িকারা ছিল তারা হয়তো বা ওইটা বর্ডারটা ক্রস করেছে, সেই বর্ডারটা ক্রস তারা করেছে, দোষটা আমাদের উপর দেওয়া হয়েছে। দ্যাটস ইট। ওকে, সো মানে এই জন্য আমি তোমাকে প্রথমে বলেছি যে তোমার কি মনে হয় না যে সেই সময়টা না হয়ে আজকের পলি হলে তুমি আজকের আরো পলি অনেক হলো বেশি- আমি ওরকম কমার্শিয়াল করব, ওইটাকেই বেছে নিব, বিকজ ছবি মানেই হচ্ছে ঘোমটা পরা না, বোরখা পরা না। আচ্ছা, মুভি অন্য জিনিস, যেটা দীপিকা পাড়ুকোন বুঝে, অ্যাঞ্জেলিনা জলি বুঝে, এরা বুঝে, এজন্য তারা আজকে মানুষের মুখে মুখে। জেনিফার লোপেজ, আচ্ছা, বিটনি। এখন আমি এগুলি বলেন। বর্তমানের প্রসঙ্গে আসবো। সেটা হচ্ছে পলির সাথে কিছুদিন আগে আমার জিমে দেখা হলো, উই আর জিম মেট অ্যাকচুয়ালি। Yes. সো পলি নিজের ফিটনেসের প্রতি আবার যত্নশীল হয়ে গেছে, এবং পলি দেখলাম যে সে ওয়েট লস করতে চায়। এটার কি রিজন? আবারও মুভিতে ব্যাক করার ইচ্ছা আছে? না, মুভিতে ওইভাবে তো আমি তো অনেক বড় বড় মাপের ছবি করেছি, যে কোনো ক্যারেক্টার কিংবা যে কোনো জায়গায় আমাকে ডাকলে তো হবে না। আমি তো, আমার তো বেসিকটা অনেক স্ট্রং। সো আমার কাছে যদি তারপরে এই বডি নিয়ে না, আমি এখনো অনেক মোটা, এখান থেকে যদি আমি 10 কেজি কমতে পারি, সো ওরকম ভালো ক্যারেক্টার পেলে আমি মুভির জগতে আসবো। 10 কেজি কমানোর জন্য পলি কি কি ব্যবস্থা গ্রহণ করছে? জিম করার সাথে সাথে আর কি কি চলছে? ফুড অনেক চেষ্টা করছি কন্ট্রোল করার, বাট পারছি না, কিন্তু চেষ্টা করছি। মানুষ না, তুমি আসলে নিশ্চয়ই দেখেছো রিসেন্টলি বিদ্যা বালান অনেক বেশি মানে ফিট হয়ে গেছে, অথচ যেটা টোটালি অনেকের কাছে মনে হচ্ছিল যেটা সম্ভবই না। বিদ্যা হয়তো নিজেই চিন্তা করতো, যেহেতু তুমি বললে বেশ কয়েকবার আমাদের মানে বলিউড মুভির কথা বলছিলে, সো আমি বলিউডের নায়িকা দিয়েই তোমাকে যদি এক্সাম্পল দিই, তো ওই ধরনের কোনো প্ল্যান কি নিয়ে এগোচ্ছো যে হ্যাঁ আমি একটা টার্গেট নিয়ে এগোচ্ছি, একটা মুভি বা একটা কাজের জন্য আমি আমার নিজেকে আবার ফিট দেখতে চাই? আমি তো নিজেকে নিজে দেখেই মুগ্ধ এখনো এখনো। আসলে আমার ফেসবুকে দেখলে দেখবা যে আমি বিভিন্ন কান্ট্রি ঘুরে বেড়াই, আমি বছরে 4 বার বিদেশ ট্যুর দেই, আমার হাজবেন্ডের সাথে আমি বিভিন্ন প্রোগ্রামে যাই। সো রিডিউস করা তো আমার একান্ত জরুরি। সো আসলে নিজেকে ভালোবাসি, তো এই কারণেই শুকাতে চাই। হাজবেন্ড তোমাকে দেখে এখনো কতটা মুগ্ধ? কারণ আমরা অনেক সময় দেখি খুব মানে কি বলবো, এটাকে ঝাঁপিয়ে পড়ে প্রেম হচ্ছে, পালিয়ে যেয়ে বিয়ে হচ্ছে, কিন্তু তারপরে আবার প্রেমটা থাকে না। না, আমার হাজবেন্ডের সাথে তো আমার অনেক 19-20 বছর হয়ে গেল, হ্যাঁ অলমোস্ট। বাট কোনো প্রেমের মানে ছেদ পড়ে নাই। আচ্ছা, ওই সেই প্রথম থেকে এই অবধি ওই একই রকমই প্রেম আছে এখনো না? অ্যাকচুয়ালি কি আমরা আমাদের লাইফটাকে বোরিংনেস যেটাকে বলে, বোরিং করি না আমরা। না, দেখা গেল যে আমাদের কনজুগাল লাইফটা একভাবে চলছে, 1 মাস 1.5 মাস একভাবে চলছে, সো 2-3 দিন আমরা একটু রঙিন জগৎটা ঘুরে আসি। আচ্ছা, দেখা গেল যে 2 দিনের ছুটিতে আমরা মালদ্বীপ চলে যাচ্ছি, কিংবা 1 দিনের ছুটিতে আমরা রিসোর্টে চলে যাচ্ছি। তার মানে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা এখনো আগের মতোই আছে? ভেরি পিওর। মানে আমরা সবসময় দেখি যে নায়িকাদের সংসারে একটা ভাঙনের সুর আসে। পলিকে নিয়ে এত কন্ট্রোভার্সি থাকা সত্ত্বেও বিয়ের কোনো বিয়ে 2বার হয় নাই, প্রেমও হয় নাই। আরেকবার বলি যেটা আমরা দেখছি যে পলির মানে ফিল্মে ক্যারিয়ার নিয়ে এত কন্ট্রোভার্সি থাকা সত্ত্বেও তোমার বিয়ের জীবনে কিন্তু কোনো কন্ট্রোভার্সি নেই। 2 দশক পার হয়ে যাচ্ছে একই মানুষের সাথে। আমার কাছে তোমার সাথে কথা বলে, এর আগেও অ্যাকচুয়ালি আমি তোমাকে যতটুকু জানি এবং এখন কথা বলে মনে হচ্ছে যে তুমি খুব সোজা সাপটা কথা বলতে পছন্দ করো, এবং তোমার মধ্যে ট্রান্সপারেন্সি আছে। স্ট্রেট ফরওয়ার্ড যেটাকে বলে। হ্যাঁ, এবং ভালো লাগবে যে তুমি যেটা করেছো, হ্যাঁ তুমি সেটা স্বীকার করে নিতেও প্রস্তুত। শুধুমাত্র
হ্যাঁ, নিজেকে আবার রাইট পজিশনে রাখার জন্য যেই লজিকটা তোমার দেখানো দরকার সেটাও তোমার কাছে রয়েছে। তুমি একটু বলো যে তোমার সমসাময়িক তো আরো অনেক নায়িকা ছিল, নায়িকা ময়ূরী ছিল, মুনমুন ছিল, আরো বেশ কয়েকজন ছিল এবং তারাও ব্যাক টু ব্যাক অনেক নাটক, সরি নাটক তো না, কি চলচ্চিত্র, ওকে, সেই সময়টাতে সমসাময়িক আমরা নায়িকা মুনমুনকে পেয়েছি, আমরা ময়ূরীকে পেয়েছি এবং আরও বেশ কয়েকজনের নাম যদি আসে তারা হয়তো ওইভাবে আসলে লাইমলাইটে আসতে পারেনি, কিন্তু তোমার নায়কদের সাথেও কিন্তু তারা অ্যাক্টিং করেছে, কিন্তু প্রধান নায়িকা হিসেবে আমরা খুব কমই পেয়েছি। আমরা মুনমুনকে বেশ কয়েকটা মানে ওটা আসলে কি বলবো যে নায়িকা প্রধান চরিত্রে পেয়েছি, তারপরে খুব একটা বেশি আসেনি। কিন্তু রিসেন্টলি আমাদের বিভিন্ন নায়িকাদের যে চলাফেরা, আমি যদি একটা এক্সাম্পলই দিই, আমি দেখলাম যে ফেসবুকে তুমি সোশ্যাল মিডিয়াতে নুসরাত ফারিয়ার একটা ছবিতে কমেন্ট করেছো যে দেখতে খুব ভালো লাগছে, এবং সেখানে আবার নায়িকা ময়ূরী এসে কমেন্ট করেছে যে নুসরাত ফারিয়া করলে সুন্দর, আমরা করলে লীলা খেলা, এরকম কিছু লীলা খেলা, রাইট। সো তোমার কি মনে হয় যে এই ধরনের মানে কমেন্ট বা সোশ্যাল মিডিয়াতে এসে আবার মানে প্রতিপক্ষ হিসেবে আঘাত করা, এই ব্যাপারগুলো আসলে তুমি কিভাবে দেখো, হ্যান্ডেল করো কি করে? নো, আমি তো নুসরাত ফারিয়াকে কংগ্রেস জানিয়েছি যে অনেক সুন্দরভাবে নিজেকে প্রেজেন্টেবল করে ফেসবুকে আপলোড দিয়েছে, অ্যাপ্রিসিয়েট করার মতো ফিগার সবকিছু মিলিয়ে। এখন অ্যাকচুয়ালি ময়ূরী ওখানে এসে কমেন্টসটা করেছে, ওইভাবে না করে পজিটিভলি করতে পারতো, আমি কিন্তু অ্যান্সারটাও দেইনি, জাস্ট ইমোজি দিয়ে দিয়েছি। তো এখন হয়তো বা ওর চিন্তাধারা, যেহেতু ওকে অনেক দোষারোপ করা হয়, একটু বেশি দোষারোপ করা হয়, মেয়েটাকেই বেশি দোষারোপ করা হয়েছে, সেটা কেন করা হয়েছে সেটা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করা হয় তাহলে আমি বলবো যে আমি যখন চলচ্চিত্রে ছিলাম তখন আমার জিরো ফিগার ছিল, আমি যা কিছুই করেছি ওরকম কিন্তু দৃষ্টিকটু ছিল না। বাট ময়ূরের বিষয়টা হচ্ছে যে ও তো একটু ফ্যাটি ছিল, একটু বাল্কি ছিল, ওই অবস্থায় যখন সে ডান্স করেছে, কারণ ওই সময়টা যখন আমি মুভি করেছি আমি কিন্তু এদের কাজ দেখার সুযোগ পাইনি। পরবর্তীতে আমি যখন অবসরে ছিলাম আমার কাজই ছিল অ্যাকচুয়ালি সবার গান দেখা, মুভি দেখা। তো আমি যদি বলতে বলা হয় বিচারকের আসনে, তাহলে আমি বলবো যে একটু দৃষ্টিকটু ছিল ওর ফিগারটা, এজন্য এত কন্ট্রোভার্সি হয়েছে। আচ্ছা, তো এখনো পর্যন্ত তাই মানে যদি কোনো এক্সাম্পল আসে সেক্ষেত্রে ময়ূরীর নামটাই সবার আগে চলে আসে। তার সামাজিক অবস্থান ওইখানের দুঃখবোধ থেকে হয়তো বা ওই কমেন্টসটা করেছে। নুসরাত ফারিয়াকে নিয়ে যে স্ট্যাটাসটা কিংবা ছবিটা আমি আমার ফেসবুকে আপলোড দিয়েছিলাম, এটা দুঃখবোধ থেকে হয়েছে, মনের কষ্ট থেকে হয়েছে। আরেকটা ব্যাপারে যে বললে তুমি যাকে বিয়ে করেছো তার সামাজিক অবস্থান এভরিথিং সবকিছু মিলিয়ে তোমার অবস্থানেরও কিন্তু একটা আমূল পরিবর্তন এসেছে। তো তোমার কি মনে হয় যে আমরা যে অনেক সময় দেখি যে ময়ূরী আগের মতন অবস্থায় নেই, আর্থিক বা দৈন্যতা তার মধ্যে একটা বিষয় চলে আসছে, এটাও কি তাকে মানসিকভাবে আসলে অনেকটাই হচ্ছে জেলাস ফিল করাচ্ছে এমন কিছু? আপনি কি বলতে চাচ্ছেন যে ময়ূরীর অবস্থান এখন ভালো নেই, ও আগের অবস্থান থেকে আরো ডাউনে গেছে, এরকম কিছু? এরকম বেশ কিছু নিউজ আমরা মাঝে মাঝে দেখি সোশ্যাল মিডিয়াতে। একটা ভুল ধারণা। আচ্ছা, আমি বলি, আমি সিনেমা ছেড়ে দেওয়ার পরে আমি বিজনেসে মনোযোগী হই, আমার একটা বিজনেসও আছে আমার মেয়ের নামে, আমার নিজস্ব একটা বুটিক্স আছে, তাসমিন কালেকশন। আর ওরা স্টপ হওয়ার পরে ওরা এত বিতর্ক ওদেরকে নিয়ে হয়েছে, কিংবা হয় কি মানুষ যখন একটা অবস্থানে থাকে, ধরো আমি যে অবস্থানে আছি আমার চেষ্টা করা উচিত আমার ওখান থেকে আরো বেটার জায়গায় যাওয়া। আমি এখানে আছি, আমি এখান থেকে এখানে নামবো না, এটা হচ্ছে মাই ওপিনিয়ন। বাট ওরা যেটা করেছে, চলচ্চিত্রের নায়িকা হচ্ছে স্বপ্নের মতো, মানুষ স্বপ্ন দেখবে, খুব কাছে যেতে পারবে না, ওরা ওদের অবস্থানটাকে আরো নিম্ন করেছে যাত্রা করে। একটা চলচ্চিত্রের নায়িকা যে কিনা স্বপ্নে যাদেরকে স্বপ্ন দেখে মানুষ, দর্শক হলে টিকিট কেটে দেখে, তাকে এত কাছাকাছি দর্শকের পৌঁছানো উচিত না। তো ওই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে বলে তাদের পজিশন অনেক ডাউনে গেছে, কিন্তু না, তারা এক একদিন যাত্রা করে লক্ষ লক্ষ টাকা কামিয়েছে,
কিন্তু তারা টাকা কামিয়েছে, কিন্তু তাদের পজিশন তারা আপগ্রেড করতে পারে নাই। এরকম একটা পরিস্থিতির শিকার তারা। আচ্ছা, এই যে বলে যে যাত্রা করেছে, মানে চলচ্চিত্রের নায়ক নায়িকাদেরকে কেন যাত্রা করতে হবে কি মনে হয়? স্টেজে ডেফিনেটলি এখনো যারা আছে তারাও কিন্তু স্টেজ অ্যাপিয়ারেন্স হচ্ছে, বাট সেটা অনেক ভিন্নভাবে তাদেরকে অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর যেমন নিয়ে যাচ্ছে, আবার একই সাথে পারফর্মার হিসেবেও নিয়ে যাচ্ছে বিশাল একটা অঙ্ক দিয়ে। সেক্ষেত্রে তো কন্ট্রোভার্সি হচ্ছে না, তাদেরকে নিয়ে কেন এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে? তারা কন্ট্রোভার্সি কাজ করছে দেখে তাদের হচ্ছে। এত ওইভাবে ডান্স তো ওইভাবে হয় না, নাচের তো একটা মুদ্রা আছে, কোরিওগ্রাফি আছে, তো ওইভাবে জনগণের সামনে আমি বানরের মতো নাচবো কেন? তাহলে আমাকে নিয়ে তো সমালোচনা হবেই। সো যারা করছে তাদের নিয়ে হচ্ছে, আমি তো আর করছি না, মানে পূর্ণিমা তো করছে না। সস্তা বানিয়ে ফেলার সস্তা বানাবে কেন? একটা নায়িকা তো সস্তা না, একটা নায়ক সস্তা না। টাকাটা কি খুব বেশি প্রয়োজন আমাদের ডাল ভাত খাওয়ার জন্য? এটা আসলে কজন বুঝছে। আচ্ছা, এই যে তোমার বুটিক হাউসের কথা ছিল, যে ড্রেসটা পরে আছো এটা কি তোমার নিজস্ব ডিজাইন করা? হ্যাঁ। ওকে, সে তোমার বুটিক হাউস কতদিন বয়স হলো? আমার বুটিক হাউস 8-10 বছর হয়ে গেছে। অনেক দিন। হ্যাঁ। মেয়ের কথা বলছিলে, তোমার কয় ছেলে মেয়ে? আমার 2টা ছেলে মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। যেহেতু মা চলচ্চিত্রে ছিলেন, বাবাও প্রডিউসার ছিলেন, তোমার সন্তানদেরকে চলচ্চিত্রে আনার ইচ্ছে কি রয়েছে, বা তাদের কোনো প্ল্যান কি আছে? ওরকম কোনো ইচ্ছা তারা কখনো প্রকাশ করেনি। তারা অনেক ফ্যাশনেবল। যেমন রিসেন্টলি আমার ছেলেটা ভাইরাল হয়েছে, সবাই বলছে যে সে নাকি শাহরুখ খানের ছেলে, আরিয়ান খানের মতো। আমার খুব প্রাউড হয়, আমি খুব ফিল করি, মনে হয় যে আমার বাচ্চা এত কিউট। মানে আমার চোখে, হ্যাঁ মায়ের চোখে তো অনেক সুন্দর, বাট সোশ্যাল মিডিয়ায় এত ফেমাস হয়ে যাবে আমার ছেলে, আমি বুঝতে পারি। কি কারণে মানে সোশ্যাল মিডিয়াতে এত ভাইরাল হলো? আমার জন্মদিনটা করেছিলাম, কাছের অনেক ফিল্ম রিলেটেড আমার বন্ধু বান্ধব বলেছিল যে তুমি একটা বার্থডে পার্টি করতে পারো, আমরা সবাই মিলে এনজয় করব। সেখানে আমি আমার ছেলে মেয়েকে প্রথম ক্যামেরার সামনে আনি। বাট আমার মেয়েকে নিয়ে এত ট্রল হবে, মেয়েকে সিনেমার নায়িকা বানিয়ে দিচ্ছে, ছেলেকে সিনেমার নায়ক বানিয়ে দিচ্ছে। যেহেতু প্রথমবারের মতো ওরাই আনইজি ফিল করছে যে মা আমরা তো। একটি ছোট ঘটনা বলি, আমার মেয়ে ও লেভেল দিবে, তো কোচিংয়ে যায়, ও পিওর সায়েন্স নিয়ে পড়ছে, ও ফিজিক্স ক্লাস করতে যাবে, তো দেখছি যে সাজতেছে। সে কখনো সাজে না, কারণ তার স্কিন এত ব্রাইট, মানে তার কখনো কিছু লাগে না ফেসে, সে বাবাই বর্ণই সুন্দর, হ্যাঁ চোখ টোক সবকিছু। তো দেখছি যে সে একটু হালকা ব্লাশন দিচ্ছে আর একটু সাজছে। তো আমি যে মা তুমি তো কখনো সাজো না, সাজছো কেন? এই যে তুমি এর জন্য, তুমি হচ্ছে দোষ, তোমার দোষ, তুমি আমাকে মিডিয়ায় প্রচার করেছো, এখন তো আমি সেলিব্রিটি হয়ে গেছি, এখন সেলিব্রিটি হলে তো আমাকে সাজতে হবে মা, এই জন্য আমি সাজছি। তো আসলে ওইটুকের জন্য ওর পুরা ক্লাসের সব অন্যান্য স্টুডেন্টরা, টিচাররা ওরা যে অ্যাপ্রিসিয়েট করছে, এবং ওর ভিতর যে কিছুদিনের জন্য সেলিব্রিটি একটু ভাব চলে আসছে, এটা আমি এনজয় করেছি। মায়ের যে বিষয়টা রয়েছে সেটা আসলে মেয়ে কিছুটা হলেও এনজয় করছে। আচ্ছা, তুমি তো অলওয়েজ মেকআপ দিয়ে একদম পরিপাটি থাকো, টিপটপ, ইভেন আমি জিমেও দেখেছি খুব পরিপাটি হয়ে মেকআপ সহকারে তুমি জিম করছো, এটার কি রিজন? তুমি চিত্রনায়িকা বলে না, খুব আমি মনে করি যে একজন নায়িকা তাকে পরিপাটি হয়েই চলা উচিত। আমরা দেখে থাকবো যে ইন্ডিয়ায় যারা বিভিন্ন সময় জিম করে তারা কতটা পরিপাটি, কতটা সুন্দর। তাদের এই জিমে তারা গাড়ি থেকে নামছে, নেমে হেঁটে যে তারা জিম পর্যন্ত যাচ্ছে, এই ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। এখন তারা যদি নিজেকে প্রেজেন্টেবল করে না যে একটা নর্মাল ভাবে যেত, তো এটা নিয়ে তো সারা বিশ্ব তাদেরকে দেখছে। সো আমি চিত্রনায়িকা বলি, আমি বাসা থেকে হেঁটে হেঁটে যখন আমি জিমে উঠবো, এইটুকু সময়ের মধ্যে তো আমাকে 10টা মানুষ দেখবে। সো এই জন্য আগে থেকে নিজেকে না, আমি কখনো মানে আমার কেন জানি আমি কখনো আগলি জিনিসটা খুব ডিসলাইক করি, মানে আগলি ফেস বলো, আগলি জিনিস বলো, আমি কখনো মানে খুব ডিসলাইক। ভাইরাল প্রসঙ্গটা যেহেতু আসলো, একটা কোয়েশ্চেন আমার মাথায় ঘুরছে, সেটা হচ্ছে দিঘির মামার সাথে টিকটক করলে এটার রিজন কি? দিঘি এবং দিঘির মামা দুজনেই টিকটকে অনেক বেশি ফেমাস অ্যান্ড খুব দ্রুত মানে ভিডিও ভাইরাল হয়। বিশ্বাস করো এরকম কিছুই না, আমি বসে আছি, দিঘির মামা ওই গানটাও যে একটা গান দিয়েছিল যেটা টিকটকে অনেক ভাইরাল,
ওই গানটাও যে ওখানে অ্যাড করবে সেটাও আমি জানি না। আমাকে বললো আসো তোমার সাথে একটু ভিডিও করবো। আমি কি কি করলাম এটাই নাকি মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স হয়ে গেছে। মানে হয় কি, দিঘির মামা অনেক ছোটবেলা থেকে আমাকে দেখেছে, যেহেতু দিঘির মার সাথে আমি মুভি করেছি। দিঘির মার সাথে আমার 3-4টা মুভি হয়েছে, তখন দিঘি ছোট। তো সেই সূত্র ধরে আমি দিঘির মামাকে অনেক ছোটবেলার থেকে চিনি। সো ওই যে ছোটবেলার একটা ফ্রেন্ড, ওরা ওই দাবি নিয়েই আমার কাছে যখনই দেখে তখনই আমার সাথে বিভিন্ন সময় বিভিন্ন রিলস ওরা তৈরি করে। কিন্তু সেটা পাবলিশ করার পর দেখি যে ভালোই ফেমাস হয় কিংবা মানুষজন দেখে। এইটুকু হচ্ছে মানুষের ভালোবাসা, আমি নিজেকে ফেমাস করার জন্য না। তোমার জন্মদিনে অনেকেই এসেছে, তার মধ্যে খুবই কন্ট্রোভার্সিয়াল এবং বিতর্কিত একটা ক্যারেক্টারকে আমরা দেখেছি। বিভিন্ন ধরনের মানে অপ্রাসঙ্গিক অঙ্গভঙ্গি করে ভিডিওতে ছিল। আমি নামটাই যদি বলি, ডক্টর সাবরিনা মেবি তার নাম। আমি যদিও তার ব্যক্তিগত কোনো ভিডিও আজ পর্যন্ত দেখিনি, কিন্তু তোমার ভিডিওটা আমার চোখের সামনে আসার পরে আমি দেখলাম যে সেই একই মহিলা ওখানে রয়েছে। তাকে তুমি কেন দাওয়াত দিয়েছিলে? ওর সাথে আমার পরিচয় অনেক আগে থেকে। আমি যেহেতু গুলশানে থাকি, আমাদের গুলশান বেশ কিছু ফ্রেন্ড সার্কেল আছে। আচ্ছা, তখন সাবরিনা হচ্ছে ডক্টর সাবরিনা, নিউরোলজির ডাক্তার। বেসিক্যালি সে নিউরোলজির ডাক্তার। ওই সেন্সে যেহেতু আমাদের গুলশানের সার্কেলের সাথে পরিচয়, তো আমার একটা চেনা জানা ওঠা বসা ওর সাথে ছিল এবং টুকটাক আমাদের কথাবার্তাও হতো ওর সাথে। ওর অনেক মনের কথাই আমাকে ও শেয়ার করে। পরবর্তীতে অনেক ভাইরাল হয়। তো আমিও কোশ্চেন করি যে একটা নিউরোলজির ডক্টর যে কিনা সরকারি চাকরিজীবী, তুমি এরকম ভাইরাল কেন হয়েছো কিংবা এটা কেন হচ্ছে? তখন ও বলছে যে আমার নায়িকা হওয়ার অনেক শখ। আচ্ছা, আমার নায়িকাদের মতো সাজতে ভালো লাগে, নায়িকাদের মতো আমার চলতে ভালো লাগে। এই জন্য আমি ওই চলতে যেই আমি একটু ভাইরাল হয়েছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা ভুলক্রমে তাকে ডক্টর হিসেবে পেয়ে গেছি, বা সে ভুলক্রমে ডক্টর হয়ে গেছে। কিন্তু তার অনেক ইচ্ছা সে ডক্টরি জগতে আবার প্রবেশ করবে, যেহেতু সাসপেন্ড আছে এখন সে। তো আমিও সোশ্যাল মিডিয়ায় অনেক অ্যাক্টিভ। তো আমার মনে হয় কি, যে কোনো জিনিস আমরা যা কিছুই করি, ড্রেস আপের ক্ষেত্রে, নিজেকে প্রেজেন্টেবলের ক্ষেত্রে একটু যদি শালীনতা বজায় রাখি, তাহলে এত কন্ট্রোভার্সি আসলে মানুষ সুযোগ পায়। মানে একই জিনিস তুমি যদি রাইট ওয়েতে প্রেজেন্ট করো, আমি তো এখনো জনগণের মধ্যে আছি। আরেক পলিকে দেখছে হয়তো আমি ওই সময় অনেক কমার্শিয়াল নায়িকা ছিলাম, বাট এখন আমি বাচ্চার মা। হ্যাঁ, আমি অনেক সাজুগুজু করি, অনেক ড্রেস আপ সুন্দর করি, কিন্তু এমন কিছু করছি না যেটা প্রশ্নবিদ্ধ হবে অডিয়েন্সের কাছে। যেহেতু শেষ ভাগ, খুব ঝটপট প্রশ্ন করব, ঝটপট উত্তর নিব তোমার কাছ থেকে। পলি কি অ্যাকচুয়ালি মুডি আর মুডি না? সামটাইমস মুডি। আচ্ছা, হিংসুটে? কিছুটা। হিংসা করো কাকে? আমাকে যে ওভারটেক করতে চায়। আচ্ছা, মানে আই এম দ্য বেস্ট, এমন একটা ব্যাপার থাকতে হবে। পলির কি অনেক টাকা? চলার মতো টাকা আছে। তুমি মানে কতটা দানশীল? বেশ অনেকখানি। আচ্ছা, পলি কি অলওয়েজ শুটিং এ লেট করে আসে, অ্যাজ ইউ আর লেট টুডে? সব সময় না, মাঝে মাঝে হয়ে যায়। কেন, মানে উপস্থাপিকারা ছোট আর্টিস্ট বলে তাদেরকে লেট করাও, ব্যাপারটা কি এরকম? না না না, জ্যাম। আমি গুলশানে থাকি, আসতে বেশ। আমিও গুলশানে থাকি, উই আর নেইবারস। ঠিক আছে, ওকে। কাজ ছাড়া কি পলি শুধু ঘুমায়, নাকি হচ্ছে কাজের ফাঁকে সময় পেলে ঘুমায়, কোনটা? কাজের ফাঁকে সময় পেলে ঘুমাই আমি, ঘুম কম আমার। পলি কি শান্ত নাকি অশান্ত? অশান্ত। মানে কিভাবে অশান্ত হও? যেমন আমি স্থির হয়ে বসতে পারি না কখনো, আমি কোনো না কোনো কাজ করব, যখন কাজ না থাকবে আমি হাঁটবো। পলির হাতের রান্না কেমন? কিছু কিছু আইটেম খুব মজার, আবার কিছু কিছু আইটেম মজার। বাসায় কুক আছে তো না? হ্যাঁ। তার মানে রান্না করার খুব একটা হয় না। পলি খুব অলস আর কর্মঠ? কর্মঠ। সকাল শুরু হয় কি কাজ দিয়ে? বাচ্চাকে স্কুলে পাঠিয়ে। ওকে। পলি খুব ইমোশনাল আর চতুর? চতুর। ওয়াও, দ্যাটস গুড। পলি কি খেতে ভালোবাসে? অনেক আইটেম, কোনটা বলবো? আচ্ছা, তার মানে পলি ফুডি। পলির একটা গোপন বয়ফ্রেন্ড আছে? গোপন বয়ফ্রেন্ড থাকলে ভালো হইতো।
চাই একটা করতে, দেখি হয় কিনা। আচ্ছা, আমরা কি খুঁজবো? খুঁজো। আচ্ছা, যাই হোক, আমরা যদিও সত্য মিথ্যার একটা মানে পার্ট আমাদের যাচ্ছে, তো এই সেগমেন্টে পলি কিন্তু সত্য কথাও অনেক বলে দিচ্ছে। পলি ছুটি কাটাতে সবচেয়ে বেশি দুবাই যায়, ট্রু অর No. ফলস? ব্যাংককে যাই। ব্যাংককে। ওকে ওকে, এবারে র্যাপিড ফায়ার। আমাদের এই প্রশ্নগুলো খুব চটজলদি হবে, উত্তরও চটজলদি হবে। নিজের সম্পর্কে এক লাইনে তোমাকে বলতে হবে। আমি অনেক ভালো মেয়ে। ওকে। পলি কেন এত সুন্দরী? পলি ভালোবাসে নিজেকে। আচ্ছা, ব্যক্তিগত জীবনে পূর্ণতা অপূর্ণতা কি? অনেক এডুকেটেড হতে পারিনি, পিএইচডি করতে পারিনি। পড়াশোনা কি এরপরে রান করা হয়নি? অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্ত, কিন্তু এটা আমাকে কুরে কুরে খায়, কেন আমি মাস্টার্স করিনি, কেন আমি পিএইচডি করতে পারিনি। ইচ্ছে করলে কিন্তু এখনো শুরু করা এখনো যায়। করা যায়, বাট মনে হয় বা ঠিক আছে বাচ্চারা করুক, কিন্তু আমি অনেক নলেজ, আমার অনেক নলেজ, আমি একটু সময় পেলে বই পড়ি, আমি দুনিয়াটা জানার চেষ্টা করি। যেটা আমাদের এখানে সবচেয়ে বেশি ঘাটতি দেখা যায় যে আমি অনেক কিছু, যেমন নবমণ্ডল নিয়ে আমি পড়াশোনা করি, শিখি ওখানে কি আছে, এটা আমার পড়তে ভালো লাগে। দ্যাটস গুড। আচ্ছা, তোমার কাছে জীবন মানে কি? আমার কাছে জীবন মানে সিম্পল, তোমার যা আছে তা নিয়ে তুমি হ্যাপি থাকো। বেশি উচ্চ আকাঙ্ক্ষা থাকলে তুমি জীবনে দুঃখী হবা। ওকে। চিত্রনায়িকা না হলে পেশা হিসেবে তুমি কি বেছে নিতে? চিত্রনায়িকাই হইতাম, কারণ স্বপ্ন শুরুই তো চিত্রনায়িকা হয়ে, আর আমি যেটা জিদ করি, যেটা আমি করব সেটা আমি করেই ছাড়ি। সো চিত্রনায়িকা হয়েছি, দেন আমার মনে হচ্ছে আমার একটা পরিচয় থাকবে, আমি একজন বিজনেস ওম্যান হব, সেটাও হয়েছি। গ্রেট। প্রিয় নায়ক তোমার আমিন। সময় থেকে নিয়ে এখন? কয়টা বলবো? অনেক, দুই তিনটা আছে। একদম ওভারঅল একটা নাম। আমিন খান। আমিন খান, ওয়াও, আমিন ভাই। প্রিয় নায়িকা? শাবনূর। তাকে দেখেই কি নায়িকা হওয়ার ইচ্ছে জাগতো? হ্যাঁ। তোমার জীবনের সেরা সিনেমা? জানোয়ার। তোমার সাথে কে ছিল? আমিন খান। ওকে। স্বপ্নের চরিত্র যা এখনো করা হয়নি? এখনো করা হয়নি, অনেক 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 চরিত্র আছে, যেমন মনে হয় যে চরি চরি চুপকে চুপকে ছবির যদি আমি প্রীতি জিন্তার ক্যারেক্টারটা করতে পারতাম। কাকে তুমি অনুসরণ বা অনুকরণ করো? কাউকে করি না, আমি নিজেকেই নিজে অনুসরণ করি। জীবনে প্রথম প্রেমের প্রপোজাল কবে পেয়েছিলে? কে করেছিল? ক্লাস 6-এ আমাদের অপোজিট বাসা থেকে পেয়েছিলাম। চিঠি দিয়ে? হ্যাঁ, চিঠি দিয়ে, সে ফ্লাওয়ার পাঠিয়েছিল আর ছোট একটা চিঠি পাঠিয়েছিল। ওই প্রেম কতদিন ছিল? 2 বছর। করেছিলে প্রেম? প্রেম করেছিলাম, কিন্তু কখনো হাত টাচ করি নাই। আচ্ছা। তখন আসলে বুঝুনি যে টাচ করতে হয়। তখন মনে হয় যে চোখে দেখা দেখছি। একদম সর্বশেষ প্রশ্ন, জীবনের প্রথম চলচ্চিত্রে পারিশ্রমিক কত টাকা ছিল আর সেই টাকা দিয়ে কি করেছিলে? 1 লাখ টাকা ছিল। 1 লাখ টাকা? হ্যাঁ। ওই সময় কিন্তু 1 লাখ টাকা অনেক টাকা। হ্যাঁ, আমাকে ফায়ার ছবিতে 1 লাখ টাকা দেওয়া হয়েছে, এবং প্রথম টাকাটা পেয়ে আমি হচ্ছে একটা মোবাইল কিনি, এবং আমার খুব শখ ছিল একটা, আমি ঢাকায় যেহেতু থেকেছি, সো আমার টিভি ছিল না। আচ্ছা, আমি একটা রঙিন টিভি কিনেছিলাম, যাতে করে আরো নায়িকাদেরকে দেখা যায়। শেষের দিকে রয়েছি, এবারে আমি কিছু নাম বলবো, তার সম্পর্কে তুমি প্রশংসা অথবা পরামর্শ যে কোনো একটা করতে পারবে। শাকিব খান? ব্যক্তিগত জীবনটাকে আরো মনে হয় রক্ষণশীল করা উচিত, মানে হিডেন রাখা উচিত। আচ্ছা, আর সে যেভাবে এগিয়ে যাচ্ছে খুবই ভালো, তার মানে পারফরমেন্স খুবই ভালো তার। একটা ছিল পরামর্শ, একটা হচ্ছে শুভকামনা। পূজা চেরি? মেয়েটা অত্যন্ত সুন্দরী একটা মেয়ে, এবং আমি একটা ছবিও তাকে দিয়েছি, তার প্রশংসা করেছি এবং তাকে এনকারেজ করেছি ছবিতে নেওয়ার জন্য। পরবর্তীতে তাকে সেই ছবিটি সে করেছে। সো আমি মনে হয় যে বলবো যে অনেক সুন্দরী সে। জয়া আহসান? অনেক ভালো অভিনেত্রী। একটা শিল্পী মানে কি একজন অভিনেত্রী হয়, নায়িকা হয়, আমার মনে হয় উনি নায়িকা না, উনি অভিনেত্রী। আচ্ছা, নায়ক আরিফিন শুভ?
চেহারাটা অত সুন্দর না, ওর থেকে অনেক সুন্দর হিরো আমাদের ইন্ডাস্ট্রিতে আছে, বাট ড্যাশিং, বডি খুব সুন্দর ড্যাশিং, বাট চেহারাটা অত সুন্দর না। আলেকজান্ডার বোর্ড চাইতে খারাপ নাকি ভালো? আলেকজান্ডার তো প্রুভ হিরো, ও তো অনেক ছবি প্রেজেন্ট করছে আমাদের ইন্ডাস্ট্রিকে, কিন্তু আরিফিন শুভ তো সেটা পারে নাই। দেখুন আরিফিন শুভর বেলায় কিন্তু একটা গ্যাপ আছে। কেন? সে যদি অনেক সুন্দরী অনেক গুড লুকিং হয় কিংবা দর্শক প্রিয়তা অর্জন করার ক্ষমতা থাকে, তাহলে তার হাতে কেন অনেক ছবি নাই? অনেক ছবি কিন্তু নাও করতে পারে। আই ডোন্ট নো, আমি একটু মিডিয়ার হি ডিনাইড এ লট। যাই হোক, চলো আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। পরিমণি, যেহেতু তুমি সুন্দর পছন্দ করো, বোকা টাইপের মেয়ে মনে হয় আমার কাছে, চরম লেভেলের বোকা। সিয়াম, ম্যানার জানে ছেলেটা। নুসরাত ফারিয়া, হট, ওমর সানি, কুল, দেখলেই ভালো লাগে, সালাম দিতে ইচ্ছা করে। মানে কি এখনো? এখনো। আর যখন নায়ক ছিল তখন দেখলে কেমন মনে হতো? ভয় লাগতো, মৌসুমী আপুর হাজবেন্ড, সো আচ্ছা, নজর দেওয়া যাবে না। নজর দেওয়া যাবে না। পলি এখন যে অবস্থানে আছে, আগামী 5 বছর পরে নিজেকে কোন অবস্থানে দেখতে চায়? বাচ্চাগুলিকে অনেক ডেভেলপ দেখতে চাই। যেমন আমি আমার খুব ইচ্ছা আমার মেয়ে পাইলট হবে এবং ছেলে ইঞ্জিনিয়ার হবে, সেই রাস্তাতেই তারা এগিয়ে যাচ্ছে। সো আমি একদিন দেখতে চাই যে আমার মেয়ে পাইলট হবে এবং আমার মেয়ে বলবে আমার মা, আর আমি বলবো আমার মেয়ে একজন পাইলট, আমার সন্তান পাইলট হয়েছে। এরকম একটা অবস্থানে আমি নিজেকে এক সময় দেখতে চাই, মানে গুড মাদার হিসাবে, মানে তারা যাতে অনেক ডেভেলপ হয় সেইটা জানি আমি দেখে যেতে পারি। গ্রেট। আসলে প্রত্যেকটা মায়ের স্বপ্নেই এটা থাকে। বাট একজন চিত্রনায়িকা পলির মানে কাজ নিয়ে যদি প্ল্যানিং দেখি, যেহেতু চলচ্চিত্র করেছো, এখন তো ওয়েব সিরিজ প্রচুর চলছে, আইটেম সং প্রচুর আসছে। সো ওয়েব সিরিজ অর লাইক আইটেম সং এর যদি অফার আসে, তাহলে কি পলিকে আমরা দেখতে পাবো? আমি তো বলেছি, গুড অ্যারেঞ্জমেন্ট, ভালো গল্প, ভালো প্রডিউসার, ভালো কোয়ার্টিস্ট, সব কিছু ব্যাটে বলে মিললে আমি কাম ব্যাক করবো। আচ্ছা, এখন তো ডিজিটাল অ্যান্ড ওটিটি প্ল্যাটফর্মে খুব ভালো আমরা দেখতে পাচ্ছি। তো যেহেতু তোমার ব্যাকগ্রাউন্ডের কথা যদি আমরা চিন্তা করি, যে ভাইয়া নিজেও একজন প্রডিউসার ছিলেন, তোমাদের কি কোনো প্ল্যান আছে যে কোনো প্রোডাকশন হাউস বা প্রডিউস করে তারপরে নতুন কোনো ওয়েব ফিল্ম, ওটিটি প্ল্যাটফর্ম অর লাইক কোনো কিছু ক্রিয়েট করার? আসলে এখন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির যে মিডিয়াটা এখন আছে, ওখানে কিন্তু ভালো ভাবে ওরকম গ্রহণযোগ্যতা এখন ছবিগুলি হচ্ছে না। যেগুলি রিলিজ পাচ্ছে ওগুলি যে মুনাফা, যে পরিমাণ অর্থ দিয়ে একটা মুভি তৈরি হচ্ছে, ওই লভ্যাংশটা কিন্তু ফেরত আসছে না। লাস্ট কিন্তু দরদ, সবাই বলছে দরদ অনেক হিট। আমি খুব কাছে থেকে লিপু ভাইকে চিনি, সে কিন্তু বলছে দরদ দিয়ে সে সেভাবে তার টাকাগুলি উঠে আসেনি। মার্কেটটা যদি একটু রাইজিং করে, আমারও ইচ্ছা আছে প্রডিউস করা। সবাই তো চায় আমি 5 টাকা ইনভেস্ট করব, আমি 7 টাকা আমার রিটার্ন আসুক। রিটার্নের জায়গাটা যখন আমি চিন্তা করবে, ইয়েস, রিটার্নের জায়গাটা যখন আমি দেখবো যে খুব পজিটিভলি আসবে, দেন আমি ওখানে ইনভেস্ট করব। ওকে, একদম সর্বশেষ প্রশ্ন পলির কাছে, সেটা হচ্ছে শাকিব খানের ক্যারিয়ার আমরা দেখেছি সেকেন্ড হিরো, থার্ড হিরো হিসেবেও অ্যাকচুয়ালি শুরু হয়েছে। অনেক অশ্লীল ছবিতেও আমরা শাকিব খানকে দেখেছি, নায়িকা ময়ূরী আর অন্যান্য যারা ছিলেন তাদের সাথেও কাজ করেছেন, এবং পরবর্তীতে আজকে যদি আমরা দেখি নাম্বার 1 সুপারস্টার শাকিব খান বলা হয়। তো শাকিব খান একজন মেগাস্টার, নিজেকে নিজে ঠিক ওই জায়গা থেকে ধীরে ধীরে বিল্ড করে আজকে এই পর্যন্ত এসেছে। তার সমসাময়িক আরও অনেক হিট নায়করা কিন্তু ওই সময়টাতে ছিল। আমিন খানের কথা বললে, আমিন খান দ্যাট টাইম ওয়াজ সুপার হিট, আলেকজান্ডার বো, এরকম আরও অনেকেই ছিল। তারা কেন ওভারকাম করে নিজেকে সুপারস্টার বা মেগাস্টার হিসেবে তৈরি করতে পারলো না, কি মনে হয়? সাকিব খান অনেক স্যাক্রিফাইস করছে নিজের লাইফ নিয়ে। সে নিজে এখনো পর্যন্ত কেউ বলতে পারবে সাকিবের একটা ঘর আছে? সাকিব কোন নাই, মানে অপু বিশ্বাস না বুবলি কার সাথে সংসার করছে? তার ক্যারিয়ারের স্বার্থে সে কাউকে কিন্তু অ্যাকসেপ্ট করে নেই। কারণ সে যদি একটা ঘর হয়, তার যদি একই ছাদের নিচে বউ বাচ্চা নিয়ে বসবাস করতে হয়, তার মেন্টালিটির মধ্যে যদি সংসার থাকে, সে কিন্তু মুভিতে সময় দিতে পারবে না।
সে তার ক্যারিয়ার, তার চিন্তাধারা, তার সব কিছু ধ্যানে জ্ঞানে মগ্ন তার চলচ্চিত্র নিয়ে। আমার মনে হয় এই ছেলেটা কোনোদিন যদি চলচ্চিত্র না করতে পারে, তার হাতে যদি মুভি না থাকে, আমার মনে হয় ও মরে যাবে, ও বেঁচে থাকবে না। আর আমিন খান, আলেকজান্ডার বো, অমিত হাসান এরা কি করছে? এরা স্যাক্রিফাইস করছে না। এদের একটা সময় যে তারা তাদের পরিবারকে সময় দিচ্ছে, পরিবারের একটা বাধা থাকে অনেক ক্ষেত্রে। তারপরে আরেকটা যে বিষয় আমি বলবো যে একটি হিরোকে ভেঙে চুরে কিভাবে, একটি ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু কণা দিয়ে একটা হিরো ভেঙে চুরে নিজেকে একটা উচ্চ পর্যায়ে কিভাবে নিয়ে যেতে হয়, সেটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে সাকিব খান। আমি নিজের চোখে দেখেছি সাকিব খান নিজের জন্য কতটা ড্রেস আপ বলেন, যা কিছু বলো, মানে কতটা নিজের প্রতি নিজে ইনভেস্ট করেছে। এরকম ইনভেস্ট অন্য কোনো হিরো করে নাই। যেমন আমি আজকে পলি, তখন এবং এখন আমি আমার লাইফস্টাইলকে চেঞ্জ করি নেই, গ্র্যাজুয়ালি তো করেছি। ওই সময় আমি একরকম ছিলাম, গ্র্যাজুয়ালি আমি সমাজের সাথে, সোসাইটির সাথে তাল মিলিয়ে আমাকে কখন কি করতে হবে আমি কি করেছি। তো ডিজার্ভ তো করে এটা সাকিব খান। আজকে যে সাকিব খান হয়েছে এটা তার প্রাপ্য, এটা তার পাওনা। দীর্ঘ সময় সে নিজেকে নিজে বিল্ড আপ করেছে ভেঙে চুরে। আচ্ছা, তোমার সমসাময়িক আরেকজন নায়িকা কেয়া, সেই সময় কেয়াকেও আমরা দেখেছি অনেক বিতর্কিত চলচ্চিত্রে যেমন কাজ করেছে, আবার নায়ক মান্নার সাথেও তার ক্যারিয়ারটা শুরু হয়েছিল, কিন্তু তোমার মতো এত মুভি সে করতে পারেনি এবং পরবর্তীতে তার ক্যারিয়ারও কিন্তু অ্যাকচুয়ালি মুখ থুবড়ে পড়েছে। তোমার কি মনে হয় কি কারণে এরকমটা হয়েছিল কেয়ার সাথে? আমাদের চলচ্চিত্রের একটা আমাদের বাংলাদেশের জনগণের একটা প্রবলেম কি জানো, যে ওরা হচ্ছে যে নায়িকা কিংবা যে নায়ক হিট থাকবে, দর্শক প্রিয়তা অর্জন করবে, শুধু তাদের ছবি দেখতেই পছন্দ করে। আমি যখন ছিলাম আমার ছবি অনেক হিট হতো, আমার ছবি দর্শক দেখতে দেখেই তো আমি 100 ক্রস করেছি। ঠিক তেমনি সাকিব খানের ছবি মানুষ দেখে। তো ওই সময়টা হচ্ছে যে যতটা আমার ছিল তখন তারা ছিল, তখন যেসব নায়িকা ছিল লাইক কেয়া বলো, রত্না বলো, ওদের ছবি কেউ দেখতো না। ওদের প্রডিউসাররা আমাদের কাছে এসে কান্না করতো যে পলি একটা শিডিউল দাও, আমার ছবি শেষ, আমার সব কিছু কি চান্দি বাটি গুটিয়ে আমাকে বাড়িতে চলে যেতে হবে তুমি যদি ছবিতে অভিনয় না করো। তো দেখা গেছে যে ওদের ফ্লপ যাওয়া ছবির প্রডিউসার আমাকে নিয়ে ওটা পুষিয়ে, আমার ছবি রিলিজ করেছে, ওই ছবিতে যে প্রফিট হয়নি দেখা গেছে আমার ছবিতে সেটা ওরা করেছে, প্রফিট করেছে। তার মানে ওয়ান অফ দ্য বিগ রিজন পলি ছিল যে ওই সময় পলি হিট হওয়ার কারণে। এখন যেমন সাকিব কেউ হিট হতে পারছে না, তখন পলি ছিল কেউ হিট হতে পারে নাই। আচ্ছা, আমরা এখন তো অ্যাকচুয়ালি এটা সবচেয়ে বেশি পপুলার একটা টপিক, কিন্তু আদিকাল থেকে আমরা শুনে এসেছি যে নায়িকাদের একজন সুগার ড্যাডি থাকে। পলির সুগার ড্যাডি কে ছিল? আমি তো সুগার পছন্দ ছিল না, আমি তো সুগারই খাই না। সেটা তো এখন, তখন তো জিরো ফিগার ছিল। আচ্ছা, আমি তো প্রথমত বলে আমি সুগার খাই না, আমি চিনি পছন্দ করি না। আর আমি ওই সময় সুগার বলছি আমি বুড়া মানুষ পছন্দ করি না। আমি বুড়াদেরকে কেন জানি ডিসলাইক করি, কারণ সুগার বয়ফ্রেন্ড ছিল না, কোনো সুগার বয়ফ্রেন্ড তো দূরের কথা, আমি সুগার ড্যাডিও পছন্দ করি না, আর আমি বুড়া মানুষ পছন্দ করি না। কারণ আমি যে স্টেজে, যে এইজের, আমার সাথে অনেক ফার এইজের লোকের সাথে কিভাবে ফ্রেন্ডশিপ হয়। আচ্ছা, ওনাদের চিন্তাধারা, ওনাদের লাভ মেকিংই তো হবে না। আচ্ছা, এটা তো তুমি বললে, এটা তোমার থটস, কিন্তু অ্যাকচুয়ালি কি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই প্রথাটা আছে যে ইন্ডাস্ট্রিতে আসতে হলে তোমার একজন সুগার ড্যাডি থাকতে হবে, অর লাইক এমন একজন বয়ফ্রেন্ড থাকতে হবে যে তোমাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট এভরিথিং সবকিছু দিবে? দেখুন, আমাদের সময় আমরা কাজ করেছি, আমরা তো নিজেই ইনকাম করেছি, আমাদের 2 হাত ভরে আমরা ইনকাম করেছি। আমরা তো সুগার ড্যাডি পালবো কেন? আমরা নিজেরাই নিজেকে ডেভেলপ করেছি। এখন যারা চলচ্চিত্রে আসছে কিংবা মিডিয়া জগতে আসছে, তাদের চিন্তাধারা হচ্ছে নিজেকে আমরা কিভাবে প্রেজেন্ট করবো। রাতারাতি তারা দুবাই দেখতে, আমি এখনো কি দুবাই যাইনি, আমি সিরিয়াসলি এখনো দুবাই যাইনি। আমি 2 বার যেতে গেছি, কিন্তু করোনার আমি আটকে গেছিলাম, আমার যাওয়া হয়নি। বাট আমি যাব, কারণ আমি অনেকগুলি কান্ট্রি ঘুরেছি নিজের টাকায়, আমি দুবাইতেও যাব। তো ওদের একটা বদ্ধমূল ধারণা, যখন একটা চলচ্চিত্রে কিংবা একটা মিডিয়াতে একটি নায়িকা হয়ে আসে কিংবা একটি মেয়ে আসে, তার লাইফস্টাইল অনেক আপগ্রেড করতে হয়, তাকে বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রামে যেতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন টক শোতে যেতে হয়, যে পরিমাণ ড্রেস আপ, গেট আপ, মানি দরকার হয়,
সেটা তো তারা তো মুভি করছে না, কাজ করছে না, তখন তারা আসলে কি অ্যাওয়ার্ড শোতে যেতে হলে অনেক দামি শাড়ি পরে যেতে হয় বা কাপড় পরে যেতে হয়? আমি তো আজকে তাঁতের শাড়ি পরে অ্যাওয়ার্ড শোতে চলে যাব। মানে আচ্ছা তুমি শান্তা, তোমাকে কিন্তু আমি আজকে চিনি না, তোমার টক শো আমি অনেক দেখেছি, তুমি প্রচুর কাজ করো, তোমার তো সুগার ডেডি লাগবে না, তুমি তো কাজ করেই আর্ন করছো। ওকে, সো কিন্তু যারা কাজ করে না, আচ্ছা যারা সুগার ডেডি নিয়ে সমালোচনায় আছে তাদের কয়টা হাতে কাজ আছে? আমি অনেক নায়িকাকে দেখি মাত্র 2টা ছবি করছে, কিন্তু তারা বছরে আমেরিকা যাচ্ছে, তারা দুবাইতে যাচ্ছে, তারা লাক্সারিয়াস গাড়ি চালাচ্ছে। এই ক্ষেত্রে আরেকটা তাহলে ব্যাপার, তাদের অনেকে আর্ন কিন্তু সোর্স মহরত কোথায়? করছে, কিন্তু নায়িকা তকমা থাকলেও তার কোনো মুভি রিলিজ হচ্ছে না। তো সেই জায়গাতে আসলে কি বলবে যে তাদেরকে আমরা কিভাবে নায়িকা হিসেবে গণ্য করব? এখানেও কিন্তু আরো কিছু কিছু কথা আমি শুনেছি যে প্রডিউসার নায়িকাকে পাওয়ার জন্য নাম কাওয়াস্তে লোক দেখানো একটা মহরত করছে, 2টা গান নিয়ে কক্সবাজার চলে যাচ্ছে, বিভিন্ন লোকেশনে চলে যাচ্ছে, 2-3 দিন থাকছে নায়িকার সাথে, একটা খুব সুন্দর হানিমুন করে তারা আবার কামব্যাক করছে, 2টা গানই হচ্ছে, এটা লোক দেখানো, পরবর্তীতে আর মুভি হচ্ছে না। এখানে আমি বলবো মেয়েটারও দোষ, ওই যে প্রযোজক নামের যে কুখ্যাত মানুষগুলি আসতেছে, এটা আমাদের ইন্ডাস্ট্রিটাকে আসলে কুলসিত করছে। সো এটা আমার ওপিনিয়ন, কারণ আমি এগুলো শুনছি। ফিল্ম হচ্ছে না, কমার্শিয়াল ফিল্ম হচ্ছে না, ফিল্ম হচ্ছে, এটা হানিমুন কিন্তু হচ্ছে। তুমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড বলো। সো খুব ভালো লাগলো পলি আজকে কথা বলে। আই বিলিভ পলি যেভাবে কামব্যাক করতে চাচ্ছে, অ্যান্ড অ্যাজ এ মাদার তোমার যে ড্রিমগুলো আছে ওগুলো সব ফুলফিল হোক। দেখা হবে আবার জিমে। হ্যাঁ, আমরা জিমে একসাথে, আমরা হচ্ছি পার্টনার, আমাদের দেখা হবে। রাইট, আর যেহেতু আমরা কাছাকাছি থাকি, আমি আমার যারা অডিয়েন্স রয়েছে তাদেরকে বলতে চাই, এই একটা জায়গা যেখানে গেলে কিন্তু আপনারা সবাইকে পাবেন, মানে সব ইন্ডাস্ট্রির লোকরা কিন্তু একসাথে হয় এই জায়গাটাতে। সো দেখা যায় সারা বছর কোথাও দেখা না হলেও জিমে যাওয়ার পরে ঠিকই দেখা হয়। সো পলির জন্য অনেক অনেক শুভকামনা রইল, বাংলা টিভির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, এবং অল টাইমের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকের মতো আমাকে বিদায় নিতে হচ্ছে। নিশ্চয়ই আমাদের এই আড্ডা আপনাদের খুব ভালো লেগেছে। এমন আড্ডা নিয়ে কিন্তু আমি আবারও ফিরে আসবো বাংলা টিভিতে ঠিক একই সময়ে একই দিনে। আপনাদেরকে চোখ রাখতে হবে, থাকতে হবে আমাদের সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি অল টাইম রেড নিবেদিত তারায় তারায় থেকে। দেখা হচ্ছে আবারও। আল্লাহ হাফেজ।